বন্ধুত্বের মর্যাদা এইভাবে দিবি তা ভাবিনি আমি। আজ থেকে ফারদিন নামক কোনো ফ্রেন্ড তোর জীবনে নেই। বলেই ফারহাকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে রওনা দিল ফারদিন। আমাদের পছন্দের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমরা আমাদের সিদ্ধান্ত পাকা করেই আজ ফাইনাল কথা বলতে এসেছি। আর যেখানে আমাদের ছেলেই ফারহা আমাকে পছন্দ করেছে, সেখানে আমাদের আর দ্বিমত নেই। ফারহার বাবা একটু হাসি দিয়ে ঘড়ির দিকে তাকালো। ফারদিনও তো এখন আসবে বলেছিল, বলল আজ অফিস থেকে ছুটি নিয়েছে, কিছুক্ষণের মাঝেই চলে আসার কথা, অথচ এখনো খবর নেই। তখনই ফারহাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো ফারদিন। কেঁদেই চলেছে ফারহা। বাবা বর্ষা থেকে উঠে বলল, কি হলো ফারদিন? ফারু কাঁদছে কেন? আর ওকে কোথায় থেকে নিয়ে এলি? ফারু তো ঘরেই ছিল। ফারদিন এখনো রাগী লুক নিয়ে বলল, ঘরেই ছিলে তোমার মেয়ে, তাই না? মাকে জিজ্ঞেস করো কোথায় ছিল এতক্ষণ। ততক্ষণে মা ড্রয়িং রুমে এসে বলল, ফারু তো 5 মিনিটের কথা বলে বাহিরে গিয়েছিল। কেন, কি হয়েছে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো কাহিনী কি। আমার হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি। শুনেছো তোমরা? আমার হাজবেন্ড আবরারের সাথে দেখা করতে গিয়েছিলাম। এখন তোমরাও আমাকে মারবে, তাই না? মারো, সবাই মারো আমাকে। আমার ইচ্ছে, আমার চাওয়া তো কখনো জানতে চাওনি তোমরা। কেন আমার জীবনের সব তোমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে? কেন আমার কোনো কিছু চাওয়া, কোনো অধিকার থাকবে না? কেন আমার মতামত একবার জানতে চাইলে না তোমরা? আমার জীবনে কি আমার চাওয়ার গুরুত্বটা একটুও নেই? শুনে রাখো সবাই, আবরারকে বিয়ে করে নিয়েছি আমি। এখন সে ছাড়া আর কারো ঘরে নিয়ে যাওয়ার অধিকার নেই আমাকে। বলেই কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে গেল ফারহা। ওদিকে ছেলের বাবা ও মা হাঁ করে বিষয়গুলো তাকিয়ে দেখছে। পাশ থেকে ছেলের মা বলে উঠল, ছি, এমন একটা দুশ্চরিত্রা মেয়েকে কিভাবে আমাদের ছেলে পছন্দ করলো? বিয়ের আগে অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকার পরও এই মেয়েকে আমার ছেলের বউ বানাতে এসেছি। ছি। পাশ থেকে ছেলের বাবা বলল, বিয়ের কথাবার্তা নামে এই বাড়িতে ডেকে এনে মেয়ের কুকর্ম দেখিয়ে অপমান করে মোটেও ঠিক করেননি আপনারা। এর জবাব আপনাদের সবাইকে দিতে হবে। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো তারা। বের হওয়ার সময় ছেলের মা বলে গেল, খুব তো বড় বড় কথা শুনতাম এই মেয়েকে নিয়ে। যে মেয়ে এমন মেয়ে, তেমন বাবা মায়ের মুখে উপর কথা বলার সাহসও নেই। খুব ভদ্র ঘরের মেয়ে, এখন দেখছি ঠিক তার উল্টো। না জানি আরও কত কুকর্ম ঢেকে মেয়ের বিয়ে দিতে চাইছে তারা। বলেই দম দম শব্দে পা ফেলে বেরিয়ে গেল তারা। বাবা কথা বলার শব্দ হারিয়ে সোফায় বসে গেল ধপাস করে। মা দেখি রক্তিম চোখে হাতের মুষ্টিবদ্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিচ্ছে। রুমে গিয়ে স্থির হয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল ফারদিন। এমন একটা ঘটনা ঘটে গেছে তার এখনো বিশ্বাসই হচ্ছে না। সবার ভালোবাসায় পূর্ণতা পাক, এটাই সে চায়। কিন্তু আবরার, তাকে হিট করার আগ মুহূর্তেও ফারদিন জিজ্ঞেস করেছিল সে ফারহাকে ভালোবাসে কি না, কিন্তু আবরারের উত্তরে না সূচক শব্দটাই খুঁজে পেয়েছিল সে। কারণ সে বারবার বলছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, আর 1 মাস পরে বিচ্ছেদ হলে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ফারহা, সে কি মেনে নিতে পারবে সব? আর একজন ডিভোর্সি মেয়ের সমাজে কতটা অবহেলিত, এটা ফারহার সাথে মেলাতে নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি সে। রাগে আবরারকে হিট করে বসে। রুম থেকে বেরিয়ে ফারহার রুমের দিকে এগিয়ে গেলে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। ভিতর থেকে ঠাস ঠাস শব্দ আসতেই জানালা দিয়ে উকি দিয়ে দেখে মা হাতে বাবার একটা বেল্ট নিয়ে নানান ধরনের কথা বলে বেদরম পেটাচ্ছে। আর বাবা ড্রয়িং রুমে সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। এত আদরের মেয়েটাকে বাঁচাতেও আসছে না আজ। ফারদিন বারবার দরজায় থাপ্পড় দিতে দিতে মাকে ডাকতে লাগলো। মায়ের এমন রূপ দেখেছিল সেই ছোটবেলায়। বড় হওয়ার পর আজ প্রথম এমনভাবে পেটাচ্ছে ফারহাকে। মায়ের বলা কথাগুলোর কোনো উত্তর না দিয়ে চুপচাপ ফ্লোরে বসে মার খাচ্ছে আর কান্না করছে ফারহা। কারণ মা সব সময় বলতো তাদের কথার বাহিরে কিছু করলে কেটে নদীতে ভাসিয়ে দিবে, তবু কোনো অন্যায়কে মেনে নিবে না সে। মায়ের এমন হিংস্র রূপটা এর আগে কখনো দেখেনি ফারহা।
ছোটবেলায় তো অনেক মেরেছিল। হয়তো গাছ থেকে চিকন ডাল ভেঙে কয়েকটা লাগিয়ে দিত, আবার কখনো পড়ার টেবিলে থেকে স্কেল দিয়ে কয়েকটা দিত। ওগুলো কি মার বলা গেলেও আজকেরটাকে কোনো মতেই মার বললে ভুল হবে। বাইরে থেকে ফারদিন বারবার দরজায় আঘাত করে পড়ল, মা, তুমি কি পাগল হয়ে গেলে আজ? কিন্তু কোনো কথাই কানে না নিয়ে নিজের সব শক্তি নিয়ে পিটিয়ে মনে হচ্ছে সব রাগ এই মারের মাধ্যমে ঝাড়লেন। একটাই মেয়ে, আশেপাশে কিছু মেয়েদের খবর শুনতে শুনতে সব সময় ফারহাকে নিয়ে যাই ভয় পেত, সেটাই আজ সত্যি হয়ে গেল। মেয়েকে এত শাসন করলেও শেষে এসে সব মান সম্মান ধুলায় মিশিয়ে দিল সে। নিজের সবটুকু রাগ এতক্ষণে ঝেড়ে রুম থেকে বেরিয়ে গেল তার মা। ফারদিন দ্রুত রুমে ঢুকে দেখে ক্লান্ত শরীরে চোখ বন্ধ হবে হবে ভাব নিয়ে ফ্লোরে শুয়ে আছে ফারহা। একটু আগের আঘাতগুলো হাত পা যতটুকু দেখা যাচ্ছে সবটা লাল হয়ে আছে, কিছু জায়গায় ফেটে রক্ত বের হয়ে গেছে অনেকটা। মায়ের এমন রূপটা যেন কল্পনায়ও আনতে পারছে না সে। ফারদিন দ্রুত ফারহাকে কোলে তুলে নিয়ে সবাইকে উঁচু গলায় ঝাড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে। সন্ধ্যার আগে বাসায় ফিরে রুমে নিশ্চুপ হয়ে বসেছিল আবরার। মাথা জুড়ে নানান চিন্তা। এতদিন যে ভয়টা বারবার পেছন থেকে তাড়া করছিল, আজ সেটাই সত্যি হয়ে গেল। কেন হতে হলো এমন? সবাইকে সবকিছু বুঝিয়ে বললে কি মেনে নিবে সব? প্লিজ, না চাইলেও সব কিছু একবার মেনে নাও তোমরা। আমি যে আশেপাশের প্রিয় মানুষগুলোর ভয়ে কখনো তাকে ভালোবাসি শব্দটা বলারও সাহস পাইনি। কেন এমনটা হয়? প্রিয় জিনিসগুলো চাইলাম আর পেয়ে গেলাম। নিয়মটা এমন হলেই বোধহয় পৃথিবীটা সুন্দর হতো। তাহলে আর প্রিয় জিনিস হারানোর ভয় থাকতো না। প্রিয় মানুষটার কথা ভেবে বুকের ভেতরটায় ধুকধুক শব্দ তৈরি হতো না। আমি যে ছায়া হয়ে হলেও তার পাশে থাকতে চাই, না চাইতেও নিজেকে জড়িয়ে ফেলেছি তার সাথে, যেমন করে কারোর সাথে তার ছায়া মিশে থাকে। নিজের মাঝে এমন এসব ভাবতে ভাবতে নিজেকে আরো অস্থির করে তুলেছে আবরার। এর মাঝে আইরিন এসে নাস্তা করার জন্য মাই কি জন্য যেতে বলছে তাই ডেকে গেল। রুম থেকে বেরিয়ে দেখে মা চা হাতে সোফায় বসে টিভি দেখছে। আইরিন নাস্তা নিয়ে নিজের রুমে চলে গেল। আবরার চুপচাপ মায়ের পাশে গিয়ে ফ্লোরে বসে মায়ের কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে রইল। মা তার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, কিরে এমন দেখাচ্ছে কেন তোকে? কিছু বলবি? আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল। মা, মা এবার টিভির থেকে মনোযোগ সরিয়ে বলে, কি হয়েছে তোর? ছোটবেলা থেকে কখনো তোমাদের কথার অবাধ্য হয়েছি? না, কারণ আমার ছেলে তো অবাধ্য হওয়ার মতো না। কখনো তোমার কথার বাইরে কিছু বলিনি। তোমাদের চাওয়াকেই সবসময় প্রাধান্য দিয়েছি। আচ্ছা মা, আমি যদি তোমাদের কাছে খুব বেশি কিছু একটা চেয়ে বসি, তাহলে দিবে আমাকে? যদি তোমাদের মনে আঘাত লাগবে এমন কিছু? চাওয়া অনেক রকমই হয়, শুধু নিজেকে মিলিয়ে দেখতে হয় যে আমি যে জিনিসটা চাইছি তা আমার লাইফে কতটুকু দরকারি, আর এর মাঝে কি আমার উপকার হবে নাকি অপকার হবে, সব মিলিয়ে চাওয়াগুলো হতে হবে সব থেকে উত্তম। আমি জানি না মা, আমার চাওয়াটা আমার জন্য কতটুকু বেস্ট হবে। শুধু এটা জানি যে চাওয়াটা পূরণ না হলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। মা একটু হেসে বলল। চাওয়াটা কি ফারহা? আবরার মুহূর্তে অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে তাকে কিছুক্ষণ। তুমি কিভাবে জানো মা? মা আবারও হেসে বলল, ওটা পরে বলবো, এখন কাজের কথা বলো। তাকে পেলে তুই হ্যাপি হবি? জানি না মা, তবে না পেলেও হ্যাপি থাকতে পারবো না। প্লিজ মা, এই একটাই চাওয়া তোমাদের কাছে। জীবনে কিচ্ছু চাইবো না, তোমরা যাই বলতে তাই করব। মায়ের হাসিটা আরো বেড়ে গেল। হাসতে হাসতে বলল, তোর মাঝে আজ ঠিক সেই ছোট কালের অভ্যেসগুলো ভেসে উঠেছে। ছোটবেলায় কিছু আবদার করলে ঠিক এভাবেই বলতি। মা, আমি যদি ফারহাকে এখানে নিয়ে আসি তাহলে তোমরা মেনে নিবে মা? যদি তোরা একে অপরকে মন থেকে ভালোবাসিস আর তোরা যদি এতে সুখে থাকতে পারিস তাহলে নিয়ে আয়। সত্যি মা? হুম। কিন্তু বাবা? তোর বাবার কথা ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব তাকে। থ্যাংক ইউ মা,
লাভ ইউ। আমার দেখা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাটা হলে তুমি। হসপিটালে ফারহার পাশে বসে আছে ফারদিন, পাশে ঘুমিয়ে আছে ফারহা। প্রথমে নিয়ে আসার পর অনেক ভয়ে ছিল ফারদিন। এরপর ডাক্তার এসে দেখে গেল, মেডিসিনও দিয়ে গেছে। এখন কিছুক্ষণ লং টাইম রেস্ট নিলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। রাত তখন 9টা। ফারদিনকে পাশে দেখে এক পাশে লুকিয়ে গ্লাস ভেদ করে ফারহার দিকে চেয়ে আছে আবরার। ফারহা হসপিটালে ভর্তি হয়েছে শুনেই ছুটে এসেছিল। এসে ফারদিনকে ওর পাশে দেখে আর সামনে গেল না, আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে রইল। হয়তো বাসায় অনেক কিছুই হয়ে গেছে ফারহার সাথে, যার কারণে হসপিটাল পর্যন্ত আসতে হলো তাকে। আবরারের চোখের কোণে এক ফোঁটা জল জমে এলো। প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যে এই সময়টা খুব খারাপ কাটে। তার জীবনে হয়তো এই সময়টা। পরদিন বাসায় নিয়ে গেল ফারহাকে, কিন্তু ফারহার এমন অবস্থা দেখেও মন গলল না কারো। কথা কখনো গোপন থাকে না, তেমনি খবরটাও চলে গেল আশেপাশে মানুষদের কানে। ওই দিনের ওই মহিলাটা কিছুক্ষণ আগে এসে বলল, বলেছিলাম বিয়ের বয়স হয়েছে মেয়েকে বিয়ে দিতে। না, উনি ওই দিন আমার উল্টো মহান মহান কথা শুনিয়ে দিল মেয়েকে নিয়ে। শেষে কি হলো? যেই লাউ সেই কদুই। ফ্যামিলির অবহেলা, আশেপাশের মানুষদের এমন কথা সহ্য করে চুপচাপ রুমে বসে আছে ফারহা। আজ 2 দিন বাবা মা কেউ কথা বলছে না তার সাথে। ফারদিন খাবার নিয়ে আসে, এরপর ওষুধ খাইয়ে দিয়ে যায়। ফোনের স্ক্রিনে আবরারের নাম্বার ভেসে উঠলে তা কেটে দেয় ফারহা। কল লিস্ট চেক করে দেখে এই 2 দিনে অগণিত বারবার কল দিয়েছিল আবরার, বাট সে রিসিভ করেনি। কিছুক্ষণ ফোনের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলে আবারও ফোন আসে। এবার রিসিভ করে নিশ্চুপ হয়ে থাকে সে। ওপাশ থেকে আবরার বারবার কথা বললে সে ছোট্ট করে বলে, কেন ফোন দিয়েছে না তো বারবার? তুমি ফোন রিসিভ করছিলে না কেন? ভালো লাগছে না তাই। বাসার পরিবেশ এখন কেমন? ভালো না। ও, ভাইয়া ছাড়া আর কেউ ফিরেও তাকায় না আমার দিকে। ওই দিন খুব মেরেছিল তাই না? হুম। এখন মেনে নিয়েছে? না, মা বলেছে বাসা থেকে বের হয়ে যেতে। আর বাবা 2 দিন ধরে বাড়িতে কিছুই খায় নাই। হয়তো আমি আছি বলে কিছুই সহ্য হচ্ছে না তাদের। শুধু ভাইয়াই কথা বলে আমার সাথে। একটুও ভালো লাগছে না আমার, দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে দূরে কোথাও হারিয়ে যাই। খেয়েছো কিছু? না, ভাইয়া এখনো ফিরে আসেনি। সে বাইরে থেকে নিয়ে আসলে তখন খাবো। কেন বাইরে থেকে কেন? মা বলেছে বাসায় খাওয়া দাওয়া সব বন্ধ আমার, আর বাসা থেকে চলে যেতে। আমাকে সহ্যই করতে পারছে না কেউ। এত কিছু আর নিতে পারছি না। ইচ্ছে করছে মরে গিয়ে সবাইকে মুক্ত করে দেই, আর আপনিও মুক্তি পেয়ে যাবেন। আর কিছু না বলে ফোন রেখে দিল আবরার। একটা শ্বাস নিল ফারহা। নিঃসংকোচে আবরারের কাছে আজ বলে দিল তার অভিযোগগুলো। কে সে? কেউ না। সেও তো ভালোবাসে না আমায়। সব খারাপ, কেউ ভালো না। ফারহার বাসার সামনে এসে ফোন দেয় আবরার, বলে এক্ষুনি রাস্তায় আসতে, নয়তো সে নিজেই ভিতরে চলে আসবে। রাত তখন 11টা। একটু আগে ফারদিন খাবার খাইয়ে বলল ঘুমাতে। বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে আছে। রুম থেকে বেরিয়ে চুপচাপ বাইরে চলে আসে ফারহা। আজ আর ভয় করছে না, সবাই তো জেনে গেছে সব, যা হওয়ার হয়ে গেছে। আর সে বাসা থেকে চলে গেলেই তারা হ্যাপি। রাস্তায় এসে আবরারের সামনে দাঁড়ায় সে শান্তভাবে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন। আর কয়দিন বাকি আছে ডিভোর্সের? দিন গুনতে হবে না আর, চলো আমার সাথে। কোথায়? আমার বাসায়। একসাথে থাকবে আমরা দুজন। ফারহা একটু হাসির রেখা টেনে বলল, ভালোবাসা ছাড়া করুণা দেখাতে গিয়ে এমন করে সুখী হতে পারবেন না। তার চেয়ে বিচ্ছেদই ভালো। ভালোবাসি বলেই হাত ধরতে এসেছি, আর না বাসলে ছেড়ে দেওয়া হাত ছাড়াই থাকা যেত। আর কিছু না বলে ফারহার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আবরার। তখন গেট দিয়ে বেরিয়ে আসে ফারদিন। আবরারের এমন শক্ত করে ধরে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে বলল, ওই দিন এই জন্যই বলেছিলাম ফারহাকে ভালোবাসিস কিনা। ওই দিন যদি ডিভোর্সের কথা না বললে, এভাবে ভালোবাসি বলতি, তাহলে এত কিছু হতো না। আমি নিজেই ফারহাকে তোর কাছে তুলে দিয়ে সব সামলে নিতাম। মা বাবা হয়তো আরও অনেকদিন এভাবে রাগ করে থাকতো। ধীরে ধীরে আমি মানিয়ে নিব ওদের। তোরা হ্যাপি থাক, এটাই চাই। চলে যা তোরা, এক্ষুনি চলে যা।
নিজেদের মতো সব কিছু গুছিয়ে নে। আবরার চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন করুণ গলায় ডাকলো। আবরার। বলে আবরারকে জড়িয়ে ধরে বলল, ওই দিনের ব্যবহারের জন্য সরি রে, এখনো মন খারাপ করে থাকবে? আর শোন, ফারুককে কখনো কষ্ট দিস না। আমি জানি তোর কাছে থাকলেও খুব ভালো থাকবে, আগলে রাখিস কেমন? কখনো কষ্ট দিস না আমার বোনটাকে। আবরার আর ফারহার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারদিন। ল্যাম্পপোস্টের আলোয় চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠছে। টলমলে অশ্রুকণা গড়িয়ে পড়ার আগেই তার টিস্যু দিয়ে মুছে নিল সে। ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বাড়িতে ঢুকে গেট লাগিয়ে ঘরের দিকে হাঁটা ধরলো। হয়তো সবকিছুই আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে একটা সময়। কিন্তু এই পরিস্থিতিতে হার মেনে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে তার কখনো ফিরে পাওয়া যাবে না। হয়তো কিছুদিন কষ্টে থাকবে সবাই, কেউ ভালো থাকবে না, তবুও সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে এই কিছু সমস্যা সব সহ্য করে নেওয়াই ভালো। কারণ মায়া শব্দটা বড্ড জটিল একটা শব্দ। আবার এসব বিসর্জনগুলো আর সবটুকু ভালোবাসা সঠিক মানুষের প্রতি বিনিয়োগ না করলে তার উল্টোটাই হয়। কারণ ভালোবাসা মানুষটাকে ধোঁকা দেন না, মানুষ মানুষকে ধোঁকা দেয়। আর জীবনে সঠিক মানুষকে বেছে না নিয়ে পরে ঠকে গেলে অনেকেই বলে ভালোবাসা বলতে কিছু হয় না, সবই বিশ্বাসঘাতকতা। এই ক্ষেত্রে দোষটা ভালোবাসাই না, দোষটা হলো সঠিক মানুষ নির্বাচন করার মাঝে নিজের ব্যর্থতায়। গাড়ির ভাড়া মিটিয়ে ফারহাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো আবরার। বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল বাজালে কিছুক্ষণের মাঝে মা এসে দরজা খুলে দেয়। আবরার মায়ের দিকে চেয়ে বলে, ফারহাকে নিয়ে এসেছি মা, একেবারের জন্য। ফারহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আজ শুধু এক কাপড়ে আবরারের হাত ধরে চলে এসেছে এই বাড়িতে। আজ থেকে সারা জীবনের জন্য এই ফ্যামিলিটাই তার নিজের ফ্যামিলি। আবরার ইশারা করে বলল মাকে সালাম করতে। আবরারের ইশারায় ফারহা চুপচাপ তাই করলো। পাশে এসে দাঁড়ালো বাবা। বাবাকেও সালাম করে উঠে দাঁড়ায়। মা ফারহাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি আর নেবেও না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় সব সময়, তাই তার এই সিদ্ধান্ত আমি দ্বিমত পোষণ করছি না। আমাদের একটাই ছেলে, যে সুখী হলে আমরাও সুখী। এক আকাশ সমান সুখ নিয়ে এই বাড়িতে প্রবেশ করো আজ। দুঃখ সব পিছনে ফেলে আশা অতীত হয়ে যাবে। আশা করি আজ থেকে এই বাড়িতে সবাইকে আপন করে নিবে, সবাইকে তোমার নিজের মানুষ বানিয়ে নিবে। তোমাদের দুজনের জন্যই রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আবরার কিছুক্ষণ এক পলকে মায়ের দিকে তাকিয়ে থাকে। ইস, পৃথিবীর সব বাবা মা যদি তার মতো হতো তাহলে হয়তো সবার ভালোবাসাই পূর্ণতা পেত। আজকাল বেশিরভাগ বাবা মাই মেয়ের সুখ খুঁজে ছেলের অর্থ উপার্জনের মাঝে। অফুরন্ত অর্থ সম্পদ দিয়ে সংসার সুখী করা যায় না যদি সেখানে ভালোবাসার অভাব থাকে। আজ সারাদিন প্রচুর গরম পড়েছে। ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম গ্রীষ্মের শেষ সময়ে হুটহাট বেশি গরম পড়া মানেই এরপর অঝরে বৃষ্টি নামা। গরমে সেই সাথে ভয় ও অস্থিরতায় ঘামে সারা শরীরে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে ফারহার মাঝে। মা আইরিনের দিকে তাকিয়ে বলে, ফারহাকে তোর রুমে নিয়ে যা, আর ভালো দেখে ফারহাকে পারফেক্ট হবে এমন জামা বের করে দে। ফ্রেশ হয়ে পরে নিবে সে। আর কালকে গিয়ে আবরার ওর প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসবে। আইরিন একটু হেসে বলল, আচ্ছা সমস্যা নেই, আমার সব জামাই তাকে পারফেক্ট হবে। আবরার পাশ থেকে বলল, তোকে জামার কথা বলছে, জামাইয়ের কথা বলেনি। আইরিন এবার হাস্যোজ্জ্বল মুখে আবরারের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। মানে বিরক্তিও প্রকাশ করছে, হাসিও থামিয়ে রাখছে এমন। আরও কয়েকদিন কেটে গেল। ইদানিং আইরিনের দিন খুব ভালোই কাটছে। প্রথমত ফারহা এখন তার সাথেই থাকে, আর দ্বিতীয়ত আর 2-1 দিনের মাঝেই মাহিন দেশে ফিরবে। তাই আইরিনের খুশির মাত্রা ও আকাশ সমান। অনেক তো দূরে ছিল মাহিন,
কাছে থাকলে তো অবশ্যই মায়া বাড়বে, আর মায়া থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়। নিজের রুমে তো কখনোই কারো প্রবেশ পছন্দ করতে না ভাইয়া, তাহলে কি ফারহাও সবসময় তোমার রুমের বাইরে থাকবে? বলেই খিক করে হেসে দিল আইরিন। পাশ থেকে মা বলল, কেন ফারহা, তোর সাথে থাকছে বলে কি তোর অসুবিধা হচ্ছে? আইরিন এবার সিরিয়াস লুক নিয়ে বলল, আমি মোটেও এমনটা মিন করিনি, আমি জাস্ট ভাইয়ার সাথে মজা করছিলাম। আর আমি চলে গেলে তো ফারহা আমার রুমে একাই থাকবে, আমার সমস্যা হবে কেন? আর ফারহা সবসময় আমার সাথে থাকলেও তো আমি আরো বেশি খুশি। পাশ থেকে আবরার বলল, আইরিন চলে গেলে তো ফারহা ওই রুমে একা ঘুমাতে ভয় পাবে, তাই না ফারহা? আমি বাচ্চা না যে ভয় পাবো। আগেও আমি একা থাকতাম, তাই প্রবলেম হবে না। আবরার কিছুটা ভেবে আবারও বলল, আরে ফারহা, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি যে লজ্জায় কাউকে ভয়ের কথা বলছো না, এটা তো আমরা বুঝতে পারছি। ভূতের ভয় তো তুমি নিশ্চয়ই পাও, তাই না? ভুটটুত বলতে কিছুই নেই, আমি ওসব বিশ্বাসও করি না, ভয়ও পাই না। আইরিন আবারও বলল, ঠিকই তো, ফারহা বড় মেয়ে, ছোট্ট বাচ্চা না। আর মা শোনো, অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর ওদেরকে একসাথে থাকতে দেবে, এর আগে না। আবরার আর কিছুই বলতে পারছে না। রাগ এবং লজ্জায় মায়ের দিকে আর চোখে তাকিয়ে হাসতে হাসতে আইরিনকে বলে, দয়া করে তুমি একটু কম পণ্ডিতি করো বোন, না হলে পরে কিন্তু পিঠের উপর দুমধাম ভূতের থাবা পড়তে পারে। রাতে ঘুমাতে গেলে আইরিন বলে, কিছু আইডিয়া দে না প্লিজ। ফারহা পাশ থেকে বলল, কি আইডিয়া বল। মাহিনের কাছে কিভাবে যাব? তোর জামাই, তুই কি করবি না করবি এটা তোর ইচ্ছা। ভাবছি কালো রঙের শাড়ি পরে ওর সামনে দাঁড়াবো। ওর সব কিছু কালো ব্যবহার করে, নিশ্চয়ই ওর ব্ল্যাক কালার পছন্দ হবে। এমন ভাব করছিস মনে হয় প্রথম ওর সাথে দেখা করতে যাবি। অনেকটা ওরকমই। ওরকম মানে? কাউকে বলিস না, হ্যাঁ? বিয়ের পর যে 10-12 দিন ওই বাড়িতে ছিলাম, ওই কয়দিন মাহিন আমার দিকে ফিরেও তাকায়নি ভালোভাবে। রাতে অন্য কোথাও গিয়ে ঘুমাতো। এখনো ভালোবাসা তৈরি হয়নি দেখে আমার কাছেও আসেনি। ভাবতে পারিস কত ভালো মানুষ সে। মোট কথা হলো, আমাদের এখনো ঠিকভাবে কথাও হয়নি, তাই এত নার্ভাস লাগছে। ফারহা কিছুটা ভাবুক হয়ে বলল, মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না, একটু খুলে বলবি কাহিনীটা কি? পরে একদিন বলবো, এখন শুধু তাকে ইমপ্রেস করার কথা ভাবছি। বলেই শুয়ে পড়ল আইরিন। ফারহা কিছুক্ষণ চিন্তিত ভাব নিয়ে বসে থেকে আইরিনের দিকে তাকালো। কিছুই মাথায় ঢুকছে না তার। আইরিন চোখ বন্ধ করে বলে, তুই শুয়ে পড়লে লাইট অফ করে দিস। আইরিন যে খুব আনন্দে আছে তা আইরিনের আচরণ দেখে বুঝতে পারছে ফারহা। তবে আইরিনের কথাবার্তাগুলো বলছে ভিন্ন কাহিনী। বেশিক্ষণ না ভেবে সেও ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিল। মাহিন আসবে আজ এই বাসা থেকে সবাই গেল ওই বাসায়, সাথে ফারহাও। মাহিনের বাবা ও আবরার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসলো। বাসায় প্রবেশ করার পর সবার সাথে কথা বলে ভিতরে প্রবেশ করলো। আইরিন সেই সকাল থেকে সাজুগুজু করেও সব যেন পানির জোগাড়ে ভেসে গেল। কারণ এত কিছু করেও মাহিনকে ইমপ্রেস করতে পারল না। মাহিন তেমন একটা পাত্তা দিল না তাকে। এর মাঝে একটু সন্দেহ ঢুকে গেল ফারহার মাঝে। তার কেন যেন মনে হচ্ছে আইরিন কিছু লুকিয়ে রেখেছে। কারণ আসার পর থেকে আইরিনকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না মাহিন। আইরিনকে কিছু জিজ্ঞেস করলেও বিষয়টা ফানি ভেবে উড়িয়ে দিচ্ছে হেসে। তার ধারণা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পরদিন আইরিনকে ওখানে রেখে বাসায় চলে আসে সবাই। সবার মনটা বিষণ্ণ, কারণ আইরিনকে একেবারে দিয়ে এসেছে ওই বাড়িতে। এরপর এই বাড়িতে আসলেও আসবে মেহমান হিসেবে। যাই হোক, মেয়েটা সুখে থাকলেই সব কষ্ট মুছতে যাবে। পার হয়ে গেল আরো কয়েকদিন। ইদানিং মাহিনের চলাফেরা কেমন সন্দেহজনক মনে হচ্ছে আইরিনের কাছে। দেখে মনে হচ্ছে কিছু একটা করার জন্য উৎপেতে আছে, কিন্তু বিষয়টা কি তা বুঝতে পারছে না সে। সন্ধ্যায় কলিং বেল বাজতেই গিয়ে দরজা খুলে আইরিন। বাইরের দৃশ্য দেখে মুহূর্তে বুকটা কেঁপে উঠল তার। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য পায়ের নিচে যেন মাটি খুঁজে পাচ্ছে না। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে মাহিন দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাসায় এসেছে। আর আরেকটা অবাক করার বিষয় হলো যে মেয়েটাকে বিয়ে করেছে তার শরীরের গঠন দেখে মনে হচ্ছে কম করে হলেও 6-7 মাসে প্রেগনেন্ট মেয়েটা। আর মাহিন মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে আইরিনকে সামনে থেকে সরিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো।
আইরিন যেন এখন বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। সব স্বপ্নের মতো মনে হচ্ছে আজ। মাহিন তার দ্বিতীয় স্ত্রী নিয়ে কোনো সংকোচ ছাড়াই বাসায় প্রবেশ করলো। আইরিন এখনো দরজার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে। মুহূর্তেই তার মা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। আর হাঁ করে তাকিয়ে আছে মাহিন ও পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। অবাক দৃষ্টিতে এক হাতে মেয়েটার দিকে ইশারা করে বলল, মেয়েটাকে? মাহিন কোনো সংকোচ ছাড়াই বলল, আমার স্ত্রী, তোমাদের বৌমা। মা একটু রেগে বলল, এইসব ধরনের ফাজলামো মাহিন? বউ মানে? নিজের বিয়ে করা বউয়ের সামনে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে বউ হিসেবে পরিচয় দিতে তোর একটুও লজ্জা লাগছে না? বিয়ে করা স্ত্রী কে স্ত্রী বলে পরিচয় দেওয়াতে তো আমি লজ্জার কিছুই দেখছি না। মা ঠাস করে একটা চর বসিয়ে দিল, বলল, কেন করলি এমনটা? ঘরে বউ রেখে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করে আনলি তুই? মাহিন পুনরায় মাথা উঠিয়ে বলল, আমার লাইফ তোমাদের কথায় অনেক চলেছে, বাট আর না, মাই লাইফ মাই রুলস। বলে নতুন বউকে নিয়ে রুমের ভিতর চলে গেল মাহিন। আইরিন এবার একটা শ্বাস নিয়ে স্ট্রং হয়ে দাঁড়ালো। মনে কিছু সাহস সঞ্চয় করে দৌড়ে রুমের সামনে গিয়ে দরজার পথ আটকে দাঁড়ালো আর মাহিনের দিকে চেয়ে বলল, আপনি চাইলেই যা ইচ্ছে তাই করতে পারেন না? মাহিন রাগ ও বিরক্তিতে বলল, মাথা এমনিতেই অনেক গরম হয়ে আছে, তাই অযথা সামনে এসে নিচের বিপদ টেনে আনবে না একদম। আর তোমাকে আমি আগেই বলেছি, এই বাড়িতে বউ হয়ে থাকতে পারবেন, বাট কখনো বউয়ের অধিকার চাইতে আসবে না। আপনি বললেই হলো নাকি? তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? দেখেন মাহিন, আমি কোনোভাবেই আপনাকে অন্য একটা মেয়ে নিয়ে রুমে ঢুকতে দেবো না। আর কিছু না বলে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আইরিনের গালে। এরপর বউ নিয়ে সোজা রুমে প্রবেশ করে মাহিন। আইরিন গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, এসব কি হচ্ছে মা? ওকে কিছু বলুন না। কেন ঘরের মাঝে সতীন নিয়ে আসলো সে? প্লিজ মা, ওকে কিছু বলুন না। মাথায় হাত দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে মাহিনের মা, আর একপাশে বসে কান্না করছে আইরিন। মাহিন রুম থেকে বের হলে আইরিন ছুটে গিয়ে মাহিনের সামনে দাঁড়িয়ে বলল, বলুন না, আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন নাকি কোনো প্র্যাঙ্ক করছেন? হ্যাঁ, দেখুন, আমি কোনোভাবেই অন্য কোনো মেয়েকে আপনার সাথে সহ্য করতে পারবো না। আমি কেন প্র্যাঙ্ক করতে যাব? ওর সাথে আমার 4 বছরের রিলেশন, আর এখন তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে। তাহলে আমি কে? কেন বিয়ে করেছেন আমায়? বলুন, কেন বিয়ে করেছেন? হ্যাঁ, বলুন কেন বিয়ে করেছিলেন আমায়? বাবা মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, আর তখন জানতাম না যে মাহি প্রেগনেন্ট ছিল। বিয়ের দিন রাতে জানতে পারি আমি যে মাহি প্রেগনেন্ট। তারপর থেকে যেন সব এলোমেলো লাগছিল। পারিনি তোমাকে কিছু বলতে, আর পারিনি মাহিকে প্রত্যাখ্যান করতে। তো আমি কি করব বলো? ওর জীবনটা এইভাবে নষ্ট করে দিতে চাইনি আমি, তাই স্ত্রীর অধিকার দিয়ে দিলাম। আর আমার জীবনটা কি জীবন না? আমার জীবনটা কেন নষ্ট করলেন? দেখেন মাহিন, আমার যতটা ভালো দেখছেন, আমি মোটেও এতটা ভালো মেয়ে না। মেরে ফেলবো ওই মেয়েকে, তবুও আমার স্বামীর ভাগ কাউকে দিব না আমি। মাহিন এবার লাগাতার কয়েকটা চর দিয়ে আইরিনের চুল চেপে ধরে বলে, খুব পাকনা গুছিয়েছে না ছোট লোকের বাচ্চা? কবুতরের খোপের মতো বাসা থেকে এমন রাজপ্রাসাদে পা দিয়ে সাহসটা আকাশ ছুঁয়েছে। বেশি তিরিং বিরিং করবি তো একদম পাকনা দুটোকে কেটে মাটিতে ফেলে রেখে দিব, ছোট লোকের বাচ্চা। বলে আইরিনের চুল ছেড়ে হাঁটা ধরে মাহিন। আইরিন রাগে কাঁদতে কাঁদতে বলে, একটা কেউ ছাড়বো না আমি। আপনাদের স্বামী স্ত্রী দুজনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। সেই বিয়ের পর থেকে অনেক অপমান সহ্য করেছি, কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। আর না, আমার বাবা ভাইকে এক্ষুনি জানাচ্ছে সবকিছু। একটাও শান্তিতে থাকতে পারবি না, সবকিছু এলোমেলো করে দেবো আমি। শান্ত আইরিনকে যেন আজ খুবই হিংস্র দেখাচ্ছে। আসলে অনেক মানুষই এমন, নিজের প্রিয় মানুষটার সাথে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আর কতদিন এভাবে থাকবে বাবা? যেন ফোন দিলে ফারহা ইদানিং খুব কান্নাকাটি করে, আর তারও তো কোনো দোষ ছিল না। ফারহা কখনোই তোমাদের কথার বাইরে কিছু করতো না। একটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে গেছে বিষয়টা, হয়তো আল্লাহ তাদেরকে এক করেই পাঠিয়েছে। আমরা তো চাইলেও কপালের লিখন পরিবর্তন করতে পারি না, তাই না? দেখবে ওরা খুবই সুখে থাকবে, মেনে নাও না বাবা।
ফারহা প্রতিদিন কান্না করে শুধু একবার তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য। ফারদিনের কথায় বাবা বসা থেকে উঠে বলল, ওর কথা আমি শুনতেও ইচ্ছুক না। নেক্সট টাইম কখনো ওর জন্য কিছু বলতে আসবি না। সবাই যার যার মতো ভালো থাক। বলেই চলে গেল বাবা। ফারদিন মায়ের দিকে করুণ চোখে চেকে বলল, মা। মাও চলে গেল উঠে। নিরুপায় ফারদিন নিশ্চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। আর তখনই আবরারের ফোন পেয়ে রিসিভ করে কথা বলে সে মাকে ডেকে দরজা বন্ধ করতে বলে বেরিয়ে পড়ে সে। মা কয়েকবার ডাক দিলেও কিছু বলল না ফারদিন। রাত বাজে তখন 11টা। অনেক রাত হয়ে যাওয়ায় মাহিনদের বাসায় যায়নি কেউ। আইরিনকে বলল কোনো রকম আজকের রাতটা পার করতে, কাল সকালেই আসছে তারা। পরদিন সকালে রওনা দেয় আবরার আর তার বাবা ও ফারদিন। মেয়ের এমন খবর শুনে বসে বসে কান্না করছে মা। ফারদিন শাশুড়ি মায়ের পাশে বসে তাকে শান্ত রাখার চেষ্টা করছে। ওই বাড়িতে যেতে যেতে সকাল পার হয়ে যায়। মাহিনও আজ বাড়িতেই ছিল। ওখানে যাওয়ার পর অনেক সিনক্রেটিক হয়ে যায় তাদের মাঝে। মাহিন রুমে গিয়ে অনেকগুলো টাকা এনে আবরারের গায়ে ছুঁড়ে মেরে বলে, এই নিন আপনাদের মেয়ের কাবিনের টাকা। আবরারের দিকে এভাবে টাকা ছুঁড়ে মারা মাত্রই ফারদিন মাহিনের বুক বরাবর লাথি মেরে বলল, শুয়োরের বাচ্চা, টাকার গরম দেখাচ্ছিস? তোর কি ধারণা টাকা দিয়েই সব হয়ে যায়? একটা মেয়ের জীবন নষ্ট করে টাকা দিয়ে সব কিছু উড়িয়ে ফেলতে চাইছিস? বেশি বড় লোকে দেখাতে আসবি, একেবারে ফেড়ে ফেলবা শুয়োরের বাচ্চা। লাথি খেয়ে কয়েকটা দূরে ছিটকে পড়ে যায় মাহিন। পাশ থেকে ওখানে দুইটা লোক এসে ফারদিনকে ধরে আটকানোর চেষ্টা করছে। কিন্তু আজ যেন ফারদিনের দু চোখ জুড়ে আগুন ঝরছে। কারণ পাশেই আইরিনের কান্না ভেজা মুখ দেখলে সবকিছু এলোমেলো লাগতে শুরু হলো তার। আবরার নিজেও আজ ফারদিনকে আটকে রাখাতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। এমনই আচরণ করছে ফারদিন। এসবের মাঝে ওখানের কয়েকজন মানুষ এসব থামিয়ে বলল, এমন বিশৃঙ্খলা না করে ঠান্ডা মাথায় কথা বলতে, এতে একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। এমন বিশৃঙ্খলা করলে শুধু ঝামেলাই বাড়বে। আইরিনকে নিয়ে চলে গেল সবাই, কারণ জোর করে কিছু করলেও ওই বাড়িতে আইরিন কখনোই সুখী হতে পারবে না। বাসায় আসার পর থেকে ফারদিনকে ধরে অনেকক্ষণ কাঁদলো আইরিন। আমার সাথে কেন এমনটা হতে হলো বলতে পারবি ফারহা? আইরিনকে জড়িয়ে ধরে ফারহা বলল, কষ্ট পাবি না একদম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর লাইফে পারফেক্ট কাউকে পেলেও অনেক সময় সুখ কপালে থাকে না। এমন কাউকে বেছে নিতে হয় যে সারা জীবন তোর ছায়ার মতো তোর পাশে থাকবে। আমার লাইফেও এমন একটা মানুষ এলো না, কেন আমার সাথে এমনটা হতে হলো? হয়তো তোর লাইফেও এমন কেউ আসবে যে তোকে সারা জীবন আগলে রাখবে, তোর ছায়া হয়ে তোর সাথে থাকবে সারা জীবন। আইরিন আর কিছু না বলে নিশ্চুপ হয়ে কাঁদছে। আজ আর বাসায় গেল না ফারদিন, কারণ এখানে সবাই অস্বাভাবিক, কেউ স্বাভাবিক নেই। তাই রাতেও এই বাড়িতেই থাকছে আজ। রাত তখন গভীর, ঘুম আসছে না ফারদিনের। চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকার পরও ঘুম আসছে না। কেন যেন এক অজানা কারণে বুকের ভিতরটা টিপ টিপ করছে। ঘড়ির কাঁটা তখন রাত 2টা পেরিয়েছে। রুমের সামনে দিয়ে ছায়ার মতো কিছু চোখে পড়তেই উঠে বসে যায় সে। দরজা খোলা থাকায় দেখতে পাই এখনই রুমের সামনে দিয়ে কে যেন হেঁটে গেল। ফারদিনও চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে, দেখে ছাদের সিঁড়ি বেঁচে উপরে উঠে গেল সে। ফারদিনও দেরি না করেই ছাদের দিকে হাঁটা ধরে। ছাদে আসতে চাঁদের আলোয় দেখতে পাই আইরিন ছাদের এক পাশে খুব কিনারায় উঠে দাঁড়িয়ে আছে। অশ্রুসিক্ত চোখ মুছে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল সে। চোখ বন্ধ করে নিজের সব ভার নিচের দিকে ছেড়ে দিতেই খেয়াল করে সে হাওয়ায় ভাসছে। কেউ একজন এক হাতে তার কোমর জড়িয়ে বিড়াল ছানার মতো ছো মেরে কোলে তুলে নিয়েছে। অবাকের চরম সীমানায় আইরিন, খুব অবাক সে। এই অসময়ে আবার কে এলো? হাত পা হাওয়ার মধ্যে অনুভব করে কিছুক্ষণের জন্য নিজের তাল হারিয়ে চোখ বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো আইরিন। আসার সময় তো কাউকে দেখেনি, তাছাড়া এত রাতে সবাই ঘুমিয়ে দেশে।
এমন তো হওয়ার কথা ছিল না। ফারদিন তাকে সামনে দাঁড় করানোর কিছুক্ষণ পর ভয়ে ধীরে ধীরে চোখ খুলে সে, কারণ সুইসাইড করতে গিয়ে ধরা খেয়ে বেঁচে গেল বিপদটা আরো বড় হয়ে আসে। কারণ মারা গেলে তো গেলই, আর বেঁচে থাকলে আরো বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়। আবার কখনো সাক্ষাৎ উত্তম মাধ্যম যেন ফ্রিতে উড়ে গায়ের উপর এসে বসে। আরিন ছলছল চোখে তাকিয়ে সামনে ফারদিনকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন বাঁচাতে এলেন? চলে গেলে তো দুঃখ কষ্ট সব শেষ হয়ে যেত। সারা জীবন ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো নয় কি? ফারদিন তার দিকে দৃষ্টি স্থির করে বলল, মারা যাওয়ায় কি সবকিছুর সমাধান হয়ে যাবে? এই একটু কষ্ট সহ্য করতে না পেরে তুমি যে রাস্তায় ঝাঁপ দিচ্ছ, ওখানে তো আরো হাজার কষ্ট। অল্প থেকে বাঁচার জন্য জেনে শুনে কঠিনে ঝাঁপ দেওয়া কি বোকামি নয়? আইরিন এবার কেঁদে দিয়ে বলে, কেন বেঁচে থাকবো আমি? কোন চোখে বেঁচে থাকবো? আজ এমনটা হয়েছে, কাল রাস্তায় বের হলে সবাই বলবে এই মেয়েটার স্বামী দ্বিতীয় বিয়ে করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এত ভালোবেসে ফেলেছিলেন তাকে, কই তার থেকে তো বিন্দু মাত্র ভালোবাসা পাইনি। কেন বেঁচে থাকবো আমি? ফারদিন এবার আইরিনের দুই বাহু ধরে ঝাঁকি দিয়ে বলে, এইভাবে নিজের কাছে হেরে গেলে তুমি কিভাবে অন্যের কাছে জিতবে? আর একজন ভালোবাসে না দেখে বিষয়টা এমন নয় যে কেউ তোমাকে ভালোবাসে না। নিজেকে শক্ত করো, নতুন করে নিজেকে গুছিয়ে নাও, দেখবে তোমার আশেপাশে এমন অনেক মানুষের ভালোবাসা পাবে। তুমি নিজের কাছে জিততে পারলে কারো কাছে হেরে যাবে না। তুমি আজ চলে গেলে কষ্ট দেওয়া মানুষগুলো কাল তোমাকে ভুলে যাবে, তারা দিব্যি সুখে থাকবে। আর তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে? আইরিন এবার চোখের পানি মুছে বলে, তাহলে আপনিই বলুন আমার কি করা উচিত? তোমাকে আগে নিজের সাথে জিততে হবে। নিজের বেপরোয়া মনের সাথে যুদ্ধ করে হলেও তোমাকে উইন হতে হবে। তাদেরকে দেখিয়ে দিবে তুমিও অনেক সুখে আছো। তাদের দেখিয়ে দিবে যে তুমি কোনো সস্তা বস্তু নয়, তোমার মূল্য আছে। আর সে ঠকিয়েছে দেখে তোমার ভালোবাসাগুলো হারিয়ে যায়নি। হয়তো এমন কেউ আসবে তোমার লাইফে যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। কিন্তু আমার লাইফে এমন মানুষ কখনো ছিল না, আর এখনো নেই। কারণ এত কিছুর পর কেউই আমাকে ভালোবাসবে না। হলেও প্রয়োজন হতে পারবো, কারো প্রিয়জন না। ফারদিন হাত দিয়ে আইরিনের চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার এখন এসব ভাবার সময় না, এসব পরেও ভাবতে পারবে। তোমার এখন নিজেকে নিয়ে ভাবার সময়। আইরিন এবার চুপ করে রইল। ফারদিন তাকে নিয়ে ছাদের কিনারেই দাঁড়িয়ে বলল, এবার নিচের দিকে তাকাও তো আইরিন। আইরিন নিচের দিকে তাকিয়ে বলল, কই কিছু তো দেখছি না। ফারদিন হেসে বলল, আমি তো নিজ চোখে তোমার বোকামিগুলো দেখতে পাচ্ছি। কিভাবে? ফারদিন এবার হেসে দিয়ে বললেন, একতলার উপর থেকে লাফ দিলে কি কেউ মরে? বরং এখন লাফ দিলে হাত পা ভেঙে তোমাকে অনেকদিন হসপিটালে পড়ে থাকতে হতো। হয়তো এমনও হতে পারে যে আর কখনো ঠিকভাবে হাঁটতেও পারতে না। তখন কি করতে? আইরিন এবার শান্তভাবে বলল, বাসায় কাউকে কিছু বলবেন না প্লিজ। বলবো না, একটা শর্তে। তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনবে না। আচ্ছা, আনবো না। সেই পরশু রাতে যে বের হলি, তখন থেকে কোথায় ছিলি তুই? আবরারদের বাড়িতে ছিলাম মা। এরপর আজ সকালে ওখান থেকে অফিসে চলে গিয়েছিলাম, আর এখন ডিরেক্ট এখানে। মা খাবার দিতে গিয়ে থেমে গিয়ে বলল, তোকে বললাম না ওদের সাথে কোনো যোগাযোগ রাখবি না, তোর বাবা জানলে কি করবে বুঝছিস? ফারদিন সোজা হয়ে মায়ের দিকে চেয়ে বলে, আর কত মা, সে কি তোমার মেয়ে না? আর আমার বোনের সাথে আমি যোগাযোগ রাখবো না কেন? তোমাদের চোখে সে অপরাধী, আমার চোখে তো না। তোমরা বাবা মা হয়ে কিভাবে সন্তানদেরকে বুঝতে পারো না মা? কেমন বাবা মা যে সন্তানের ভুল ক্ষমা করতে পারো না? কষ্ট তো ঠিকই পাচ্ছ, একসময় মেনেও নিবে। তাহলে কেন এখন নিজেরাও কষ্ট পাচ্ছ আর অন্য কেউ কষ্ট দিচ্ছ? আর আবরার ছেলেটা কেমন তা তোমরা ভালোই জানো। ছোটবেলা থেকে আমার মতো সেও তোমাদের নিজের সন্তানের মতো ছিল। তাহলে এখন কেন এত সুন্দর সম্পর্কে মরিচিকা ধরাচ্ছ? হাসি মুখে সন্তানের ভুলগুলো ক্ষমা করে মেনে নিয়ে দেখো না, সবাই কত সুখী হয়। ফারদিনের কথায় মা একটা দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, যার দ্বারা কিছুই বোঝা গেল না। মা এবার শান্তভাবে বলল,
শুনলাম আইরিনের নাকি ডিভোর্সের কথাবার্তা চলছে। ফারদিন এবার অবাক হয়ে মায়ের দিকে চেয়ে বলে, তুমি কিভাবে জানো? তার মানে ভেতরে ভেতরে ওই বাড়ির সব খবরই রাখো আর বাহিরে কঠোরতা প্রকাশ করছো? খবর রাখার কি আছে? আর এসব কথা কি চাপা থাকে? এই কান থেকে ওই কান হতেই সর্বত্রে ছড়িয়ে যায়। ডিভোর্স কেন হচ্ছে? ওর হাজবেন্ডের কারণে। বিয়ে করেই দেশের বাইরে চলে গেল আর ফিরে এসেই পূর্বের প্রেমিকাকে বিয়ে করে বাসায় ঢুকল। ভেবে দেখো তো, আইরিনের জায়গায় ফারহাকে তাহলে কেমন হতো? সেই হিসেবে কি ফারহা সুখে নেই? মা একটু বিরক্তি প্রকাশ করে বলল, আমি তোর সাথে ভিন্ন টপিক নিয়ে কথা বলছি আর সব টপিকেই তুই বারবার ফারহাকে টেনে আনিস। মারিয়াম খালা কোথায় আজ? আসার পর থেকেই দেখিনি যে। সে গতকাল ওর বাড়িতে চলে গেছে। তার বড় মেয়েকে নাকি স্বামী আবার মারধর করছে। ওই বাড়িতে চলে গেল। সেখানে থেকে মেয়ের শ্বশুর বাড়ি যাবে। দেখলে মা, সব মেয়ে কিন্তু বিয়ে করে সুখী হতে পারে না আর পায় না ভালো মনের একজন জীবন সঙ্গী। তো সেই হিসেবে কি ফারহা সুখী হবে না মা? মা এবার বিরক্তিকর দৃষ্টিতে ফারদিনের দিকে তাকায়। এই ছেলের সাথে যতক্ষণ কথা বলবে ততক্ষণই ফারহা ফারহা বলে মাথা খারাপ করে ফেলবে। তাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, কিছু প্রয়োজন হলে ডাক দিস, নয়তো কিচেন থেকে নিয়ে আসিস। কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল। সবশেষে বিকেলে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখন সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গ্লাস নামালে দেখে তার বাবার বন্ধুর ছেলে সাদাফ। আবরারকে বলল, গাড়িতে ওঠো, আমি ওই দিক দিয়েই যাচ্ছি, সাথে একটু গল্পও করা হবে, অনেকদিন তো কথা হয় না, উঠে পড়ো। পরিচিত দেখে আবরারও আর না করলো না। সাদাফের সাথে কথাও বলা হলো এই ফাঁকে। মন্দ কি, সাদাফ ড্রাইভ করছে আর পাশে আবরারের সাথে কথা বলছে। কথার ফাঁকে সাদাফ বলল, শুনলাম ফারহাকে নাকি বিয়ে করে নিয়েছো। আবরার একটু অবাক হয়ে বলল, ফারহাকে তুমি কিভাবে চিনো? মানে নাম সহ এত কনফিডেন্স নিয়ে চেনার তো কথা না। আবরারের কথায় হা হা করে হেসে উঠল সাদাফ। তারপর হাসতে হাসতে বলল, আমার গার্লফ্রেন্ডকে আমি চিনবো না? মুহূর্তেই যেন সারা শরীর জুড়ে একটা গরম ঢেউ বয়ে গেল আবরারের। সাদাফের দিকে চেয়ে বলল, মানে? বিশ্বাস হচ্ছে না তাই তো? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তোমার মতো সহজ সরল একটা ছেলে কখনোই ফারার মতো একটা সিক্রেট প্লেয়ারের খেলগুলো ধরতে পারবে না। আবরার একটু রেগে বলল, দেখো সাদাব, বাজে বকো না। আমি ফারহাকে খুব ভালোভাবেই চিনি, খুব ভালো একটা মেয়ে সে। সাদাফ আবারও হেসে উঠল। কিছুক্ষণ হেসে তারপর বলল, আচ্ছা, ফারহা কখনো তোমাকে বলেছে যে ওর গার্লফ্রেন্ড আছে? না, এমনটা সে আমাকে কখনোই বলেনি। আর তুমি আমার সাথে মজা করছো না তো সাদাফ? দেখো সাদাফ, যদি মজা করে থাকো তাহলে আগেই বলে রাখি, ফারহাকে নিয়ে এমন কোনো মজা আমি সহ্য করব না। সাদাফ নিজের ফোনটা বের করে বলে, জানতাম তোমার কাছে মজাই মনে হবে, প্রমাণ সহ দেখলে তো আর অবিশ্বাস করতে পারবে না, তাই না? একজনের সাথে চলে ফিরে, সুযোগ বুঝে আরেকজনের ঘাড়ে চেপে বসে, খুব সুন্দর খেল দেখিয়েছে সেই। এখন নিজ চোখে দেখো তোমার প্রো প্লেয়ারের খেলগুলো কেমন করে ঠান্ডা মাথায় খেলতে পারে সে। সাদাফ ও ফারহার রিলেশন থাকাকালীন একসাথে তোলা ছবিগুলোর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে আবরার। পাশে মুখে হাসির রেখা ফুটিয়ে রেখে ড্রাইভ করছে সাদাফ। সাদাফ একটু হেসে বলল, ফারহার প্রিয় জায়গা কোনটা জানো? আবরার কিছুক্ষণ চুপ থেকে বলল, কোনো খোলামেলা নির্জন জায়গা অথবা কোনো কুল কুল পানির শব্দ কানে আসে এমন নদীর পার। সাদাফ ড্রাইভ করতে করতে বলে, এক্স্যাক্টলি, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই চলো। বলেই কিছুক্ষণ পর একটা নদীর পাড়ে নিয়ে গেল আবরারকে। ইদানিং মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় নদীর পানিও বেড়েছে অনেক। নদীর বুকে ভেসে সবুজ কচুরি পানাগুলো এক পাশ থেকে ভেসে ভেসে অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে। সাদাফ একটা ছোট্ট পাথর নদীর দিকে ছুঁড়ে মেরে বলে, আমরা প্রথম দেখাটা এখানেই করেছিলাম। আবরার একটু বিরক্ত নিয়ে বলল, তো আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর তোমার মতলবটা কি? ডিরেক্টলি বলো। আচ্ছা,
তাহলে সোজাসুজিভাবেই বলি, তুমি তো এখন বিশ্বাস করলে যে ফারহার সাথে আমার রিলেশন ছিল। আবরার ব্রুকুচকে বলল, ছিল, তার মানে এখন নেই? তাহলে ব্রেকআপ হয়েছে কেন তোমাদের? বাহ, স্বামী হয়ে স্ত্রীর প্রাক্তনের কাছে প্রেম কাহিনী শুনতে চাইছো? সহ্য করতে পারবে তো? আবরার চোখ বন্ধ করে একটা শ্বাস নিল, তারপর বলল, তুমি চাওটা কি? ফারহাকে ছেড়ে দাও ভাই, আর আমার জিনিস আমাকে দিয়ে দাও। প্রয়োজনে তুমি যা চাইবে তাই পাবে। আবরার একটু রাগ কন্ট্রোল করে বলল, ফারহাকে কি তোমার এতটাই সস্তা মনে হয় যে আমি কিছু চেয়ে বিনিময়ে ফারহাকে তোমার কাছে দিয়ে দিব? দেখো সাদাফ, আমি এতটাও মহৎ নই যে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিব। হ্যাঁ, বিষয়টা যদি এমন হতো যে তোমাদের রিলেশন আছে আর ফারহাও তোমাকে ভালোবাসে, তাহলে আমি বিষয়টা ভেবে দেখতাম। সাদাফ এবার একটু সিরিয়াস লুক নিয়ে বলে, দেখো, ফারহার সাথে যে আমার অনেক কিছুই ছিল, তার সব প্রমাণই এই ফোনে আছে। এইসব কিছু অন্যরা জানলে তোমার মান সম্মান থাকবে? কোথায় প্রমাণ? সাদাফ কপালে হাত রেখে বলল। এতক্ষণ ধরে তো নিজের চোখেই দেখলে। আবরার এবার হাতে থাকা সাদাফের ফোনটা ছুঁড়ে নদীর জলে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। এবার দাও প্রমাণ। সাদাফ কিছুক্ষণ হা করে নদীর দিকে তাকিয়ে থেকে পরে আবরারের দিকে চোখ ফিরিয়ে বলল, কি করলে এটা তুমি? ওই ফোনে আমার কত গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল, আর এটা আইফোন 13। তোমার 3 মাসের ইনকাম দিয়েও এমন ফোন নিতে হিমশিম খাবে। আবরার এবার সাদাফের চোখে চোখ রেখে বলল, যাই থাকুক, আমার কাছে ফারহার চেয়ে দামি আর কিছু নেই। বলে আবরার হাঁটা ধরে একটা গাড়ি ডেকে উঠে পড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে সাদাফ এখনো হা হয়ে তাকিয়ে আছে। এটা কি হলো? বাড়ি যেতে যেতে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো আবরার। ঘাম মুছে গাড়ির ছিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই দিনের কথাটি মনে পড়লো আবার। আরিনের বিয়েতে সাদাফকে অন্য একটা মেয়ের সাথে দেখে অস্থির হয়েছিল ফারহা। তার চেয়ে বেশি অবাক হয়েছিল সাদাফকে এখানে দেখে। তার সারা চোখে মুখে হতাশা ও অস্থিরতার ছাপ ফুটেছিল পুরোপুরি। সেদিন যখন আবরারকে সাদাফের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তখনও কেমন অন্য মনস্ক দেখাচ্ছিল ফারহাকে। সাদাফকে কিভাবে চেনে সে, আর তাকে এমন দেখাচ্ছে কেন? একটু প্রশ্ন জাগলো আবরারের মনে। আবরার তখনও জানতো যে ফারহা আবরারকে পছন্দ করে, তবু অন্য ছেলের কথা বলতে ফারহাকে এতটা বিষণ্ণ দেখাচ্ছিল কেন? সেদিন এসব ফারহাকে আর জিজ্ঞেস না করে খোঁজ নিতে লাগলো বিষয়টা আসলে কি। তখনই ফারহা আর সাদাফের সম্পর্কটা জেনেছিল সে। বাট ফারহাকে কিছু বুঝতে দেয়নি আর, কারণ দোষটা সাদাফেরই ছিল। তাই আজ সাদাফের ফোনটা হাতে পেয়ে ও পুরনো প্রেমিকের সাথে ছবিগুলো দেখে তার নদীতে ফেলে দিয়েছে। কারণ ওসব ছিল ফারহার অতীত, আর ফারহার সাথে অন্য কারো স্মৃতি জড়িয়ে থাকুক এটা সে কোনোভাবেই চায় না। তাই সব প্রমাণ, সব স্মৃতি নদীর সাথে ভাসিয়ে নিয়ে গেল। তবু অস্থির লাগছে আবরারের। আজ বাসায় গিয়ে ফারহাকে বিষয়টা জিজ্ঞেস করতে হবে। দেখবে সে তার কাছে কিছু লুকায় কিনা, কারণ ফারহার সব বিষয় জানার অধিকার আছে। রাতে খাবার টেবিলে বাবা, মা ও ফারদিন একসাথে খাবার খেতে ব্যস্ত। মা ফারদিনের দিকে তাকিয়ে বলে, কালকে গিয়ে ফারহাকে নিয়ে আসবি এই বাড়িতে। খাওয়ার সময় মায়ের মুখে আচমকা এমন কথা শুনে যেন বিষম উঠে গেল তার। মা আজ নিজেই ফারহার কথা বলছে। এটাও কি সম্ভব, নাকি পুরোটাই স্বপ্ন দেখছে? তবুও সব চিন্তা ভাবনা এক পাশে রেখে একটু পানি খেয়ে মায়ের দিকে চেয়ে বলল, সত্যি বলছো মা? মা স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ, কালকে গিয়ে নিয়ে আসবি। আমাদের মেয়ে কেন পালিয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে চোরের মতো থাকবে? অন্য 8-10টা মেয়ের মতো তারও ধুমধাম করে সব হবে। সেদিন নিয়ে যাওয়া চোরের মতো নয়, বউ সেজে ওই বাড়িতে যাবে সে। ফারদিন এবার এক পলক বাবার দিকে তাকালো। দেখে বাবাও কিছু না বলে চুপচাপ খাচ্ছে, মানে নীরবতা সম্মতির লক্ষণ ধরে নিল সে। মা আবার বলল, যা হওয়ার তা হয়ে গেছে। আমরা এমন আচরণ করলে বা সম্পর্ক বিচ্ছিন্ন রাখলেও আর কিছু ঠিক হবে না। আর আমাদের ইগো থেকে দামি হলো ফারহার সুখে থাকাটা।
সেই সন্ধ্যার আগে বাসায় ফেরার পর থেকে ফারহার সাথে তেমন একটা কথা বলেনি আবরার। ফারহা বিষয়টা খেয়াল করে কয়েকবার আবরারের কাছে গিয়েছিল, কিন্তু প্রতিবারই মুখটা গম্ভীর দেখালো তার। রাতের বেলায় খাওয়া শেষ করে ছাদে হাঁটাহাঁটি করছিল আবরার। তখনই ফারহা পেছন থেকে গিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? আমাকে ইগনোর করছেন কেন? আবরার পেছন ফিরে দেখে ফারহা কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফারহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবরার শান্তভাবে বলল, কেন এমনটা মনে হলো? দেখুন, আমি বাচ্চা না যে এসব বুঝবো না। আর আমি কোনো ভুল করলে বা কোনো অন্যায় করে ফেললে তা সরাসরি বলে দিবেন। দুজন কথা বলে সমাধান করে ফেলবো। এভাবে গাল ফুলিয়ে থাকা, কথা না বলে ইগনোর করা, এসব আমার ভালো লাগে না। আবরার অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না, এমনি মনটা ভালো না তাই। কিছু তো নিশ্চয়ই হয়েছে, বলুন না কি হয়েছে। আবরার এবার সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে চেয়ে বলল, তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? ফারহা কিছুক্ষণ নিশ্চুপ থেকে মাথা নিচু করে বলল, আপনার কাছে মিথ্যে বলবো না। ছিল আগে। তো আমাকে আগে বলনি কেন এটা? ভয় বলিনি, যদি আপনি এসব শুনে আমাকে ছেড়ে চলে যান তাই। তো এখন কেন বললে? আপনি জিজ্ঞেস করেছেন তাই। যদি এখন ছেড়ে চলে যাই? ফারহা এবার আর কোনো উত্তর না দিয়ে হুট করে আবরারকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল। হুট করে তার এমন অনুভূতি তৈরি হওয়ার কারণটা সে নিজেও জানে না, শুধু এটাই বুঝতে পারছে আবরারকে আবরার কেন ছেড়ে যাওয়ার কথা বলবে। কেন বলবে সে? কোথায় যাবে? আমি যেতে দিব না, কিছুতেই দিব না। সবাইকে সব বুঝিয়ে ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ভয়ে ধুকধুক করছে ফারহার বুক। গিয়ে বাবা মায়ের সামনে কিভাবে দাঁড়াবে, কি করবে তারা? ইচ্ছে করছে ঘুমিয়ে যেতে, কারণ ঘুমিয়ে গেলে সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। আর ঘুম ভাঙলে কি হয়েছে তা কিছুই মনে থাকবে না, দেখবে সব কিছু ঠিকঠাক। এসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছালো তারা। দরজার বাইরে দাঁড়িয়ে হাত পা কাঁপছে তার। মা দরজা খুললে ফারহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কেঁদে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলে, আমায় ক্ষমা করে দাও মা, খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। আমি খুব খারাপ মা, খুব বেশি খারাপ। এর মাঝে বাবা এলো। দুজনকে ধরে কান্না করতে লাগলো সে। এটাও যেন এক ধরনের সুখের কান্না। পারিবারিকভাবে সবকিছু করছে নতুন করে। এই দুই ফ্যামিলি এখন খুব হ্যাপি। কয়েকদিন সময় নিয়ে সবকিছু স্বাভাবিক হওয়ার পর ধীরে সুস্থেই সব হচ্ছে। সে অনেকক্ষণ যাবৎ রেডি হচ্ছে ফারহা। এদিকে ফারদিন ড্রয়িং রুমে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কিরে, কোথায় তুই? কতক্ষণ লাগবে আর? আবরার ফোন দিচ্ছে বারবার। ওরা হয়তো পৌঁছে গেছে, আর তোর এখনো রেডি হওয়াটাই শেষ হয়নি। এত ঘষা মাজা করার কি আছে? বিয়ে করতে তো যাচ্ছিস না আর? ফারহা রুম থেকে বেরিয়ে বলল, হয়ে গেছে ভাইয়া, চলো এবার। কিছুক্ষণের মাঝেই শপিং মলে পৌঁছে গেল তারা। ওখানে আগেই এসে বসে আছে আবরার আর আইরিন, আর এখান থেকে গেল ফারহা আর ফারদিন। আবরার আইরিনের দিকে তাকিয়ে বলল, তুই আর ফারদিন যা ভেতরে গিয়ে সবকিছু দেখ, আমরা আসছি। আইরিন আর ফারদিন ভিতরে চলে গেলে ফারহা আবরারের দিকে চেয়ে বলে, ওদেরকে এইভাবে পাঠিয়ে দিলেন কেন? আমাদের তো তেমন কোনো দরকারও নেই। আবরার একটু হেসে বলল, আমার ইচ্ছা, আর বের করলে কত দরকারি তো বের করা যায়। তখনই সাদাব তাদের পাশ দিয়ে যাওয়ার সময় থেমে বলে, দুইজন দেখি একসাথে শপিং মলে, বাহ ভালো তো। তো মিস ফারা কেমন আছে দিনকাল? ফারহা বিরক্ত হয়ে বলল, মিস না, মিসেস আবরার। আর আপনাকে না বলেছি আমার দুই চোখের সামনেও আসবেন না, তবুও কেন ফলো করেন বারবার? তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে ফলো করার সময় নেই সাদাপের। এর মাঝে আবরার ফারহাকে বলল। তুমি আইরিন আর ফারদিনের কাছে যাও তো, আমি আসছি। ফারহা সাদাফের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলে, চলে গেল সেখান থেকে। আবরার সাদাফের দিকে চেয়ে বলল, আবার কেন এসেছো? কি চাইছো তুমি? সাদাফ পূর্বের মতো হেসে বলল, কিছুই চাই না, আর এখানে এসেছি একটা দরকারে। তোমাদের ফলো করতে আসিনি, আর তোমাকে নতুন করে কিছু বলেই বা কি লাভ? বউয়ের পূর্বে সব জিনিস চোখে দেখেও তোমার কিছুই আসলো গেল না। আমি হলে এমন মেয়েকে লাথি দিয়ে বের করে দিতাম। আবরার এবার চারদিকে চেয়ে নিজের রাগটা চেয়ে রেখে সাদাবকে বলল,
দেখো সাদাফ, দুনিয়ার সব মেয়ে ভালো, শুধু একটা মেয়ে খারাপ, আর সে হলো ফারহা। বিষয়টা যদি এমনও হয় তবু আমি তাকেই ভালোবাসি। ভালোবাসার দিক দেখে পাল্টে যায় না। যাকে ভালোবাসবো তার সব কিছুকেই ভালোবাসবো। তার অতীত, বর্তমান, তার অস্তিত্ব, তার স্বপ্ন, তার ইচ্ছা সব নিজের সাথে মানিয়ে নিব। এক কথায় সে যেমনই হোক তা একান্তই আমার ব্যাপার। উত্তর পেয়েছো? এবার নিজের রাস্তা মাপো। আইরিন আর ফারদিন দুজনে মিলে শাড়ি ও জামা দেখতে লাগলো। ফারদিন দেখে দেখে শাড়িগুলো একটা একটা আইরিনের গায়ে মেলে ধরে কিছুক্ষণ তাকিয়ে দেখছে এগুলো কেমন মানায়। আইরিন চুপচাপ দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে আর চোখে ফারদিনের দিকে চেয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। ফারহা হাঁটতে হাঁটতে একটা দোকানে ফারদিন ও আইরিনকে এভাবে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল এক পাশে দাঁড়িয়ে লুকিয়ে দুজনকে দেখছে সে। কত হাসি খুশি তারা দুজনকেই দেখে মনে হচ্ছে খুব গভীর সম্পর্কে জড়িয়ে আছে তারাও। কিছুক্ষণের মাঝে আবরার এসে পেছন থেকে কাঁধে হাত ছুঁয়ে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ফারহা একটু মুচকে এসে বলল, ভালোবাসা দেখতেও ভালো লাগে। ফারহার চোখে ইশারায় আবরারও ওদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর ব্রকুচিয়ে ফারহার দিকে তাকালে ফারহা শান্তভাবে বলল, আপনাকে অনেক কিছু বলার আছে আমার। আবরার ওভাবেই তাকিয়ে থাকা অবস্থায় বলল, কি? এখানে না, পরে আলাদা কোনো এক জায়গায় বলবো। আবরার একটু হাসলো, তারপর মুখে হাসি ধরে রেখে বলল, মহারানীর ইচ্ছাকেই মেনে নিলাম। এবার দাঁড়িয়ে না থেকে দয়া করে সামনে পা বাড়ান। ফাইনালি অনেক কিছু সহ্য করে ভালোবাসা পূর্ণতা পেল তাদের। সন্ধ্যার পর থেকে গায়ে হলুদের কাজ শুরু হলো। সব শেষে রাতে ঘুমাতে গেলে আবরারের ফোন থেকে একটা টেক্সট আসে, আমি তোমাদের ছাদে অপেক্ষা করছি তোমার জন্য। অবাক ভঙ্গিতে এক হাত গালে চলে যায় তার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মেসেজটা আবার ভালো করে পড়ে নিল সে। ঘুমানোর আগে দুঃস্বপ্ন দেখছে না তো সে? না, ঠিকই তো দেখছে। তার মানে আবরার সত্যি ছাদে আছে। যদি থাকেই তাহলে এত রাতে কিভাবে ছাদে এলো, আর কেনই বা এলো? আর কিছু না ভেবে ছাদে চলে গেল সে। দেখে তাদের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আবরার, আর চাঁদের আলোয় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। ফারহাদ তার কাছে এগিয়ে গিয়ে বলে, কিভাবে এসেছেন এত রাতে, আর কেনই বা এসেছেন? আবরার একটু মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল তাই। পাগল নাকি? বলতে পারো। কালকে তো একেবারেই চলে যাব, তখন কোলে নিয়ে বসে থাকবেন। এখন যান। আজ কয়দিন হলো ওই বাড়ি থেকে এসেছো? এই সময়টাই চোখে হারাচ্ছিলাম শুধু। মনে হচ্ছিল আমার ছায়াটা আমাকে ছেড়ে দূরে চলে গেছে। চলে এসেছিল আমার কাছে। এই যে আমার সাথে মিশে আছে যে এইটা। তাহলে রেখে দাও নিজের কাছে, যেন আমি পুরোটাই হয়ে থাকি তোমার ছায়া। তাহলে আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। সারাটা দিন তুমি যেখানে যাবে ছায়াটাও পাশে থাকবে তোমার। আবরারের এমন পাগলামির কথা বাচ্চাই ফারহা হেসে দিয়ে বলে, এখন যান, এত রাতে আপনাকে এখানে দেখলে সবাই হাসাহাসি করবে। আচ্ছা বলো তো, আমি তোমাকে কখনো জড়িয়ে ধরেছিলাম কিনা? ফারহা কিছুক্ষণ ভেবে বলে, না, কখনো ধরেননি, তবে হাত ধরেছেন অনেকবার। জড়িয়েও ধরেছিলাম একবার, দেখো তো মনে করতে পারো কিনা? ফারহা কিছুক্ষণ ভেবে বলল, মনে পড়ছে না। জঙ্গলে ছিনতাইকারীদের থেকে লুকাতে গিয়ে তখন। ফারহা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, মনে পড়েছে। আর এত ভনিতা না করে সরাসরি বলতে পারেন যে আপনি আমায় জড়িয়ে ধরতে চাইছেন। আবরার এবার ফাটা বাঁশের চিপায় পড়ার মতো অবস্থা হয়ে আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছিল না। তাই হুট করে ফারহাকে টেনে নিজের সাথে জড়িয়ে চুপচাপ হয়ে রইল। বিয়ের বেশ কিছুদিন কেটে গেল। অনেক দিন পর আবার বাবার বাসায় আসে ফারহা। সেই সাথে মাকে ফারদিন আর আইরিনের বিষয়টা জানালে মা রেগে আগুন। বিষয়টা যেন তিনি কোনোভাবেই মানতে পারছে না। নিজের একমাত্র ছেলেকে এমন মেয়ে বিয়ে করাবে যার আগেও একটা বিয়ে হয়েছিল। রেগে বলে, তোদের দুই ভাই বোনকে ওই বাড়ি থেকে কি জাদু করেছে কে জানে। দুজনেই ওদের দুই ভাই বোনকে নিয়ে পাগল হয়েছিস। ফারহা মায়ের এক হাত ধরে বলল, ভাইয়াকে কখনো বিয়ের জন্য রাজি করাতে পেরেছো? পারোনি। আর ভাইয়া বলেই দিয়েছে অরিনকে বউ করে না আনলে আর জীবনে বিয়েই করবে না। আর তোমরা কি চাও না তোমাদের ছেলে সুখে থাকুক? মা উঠে হাঁটতে হাঁটতে বলে, তোদের যা ইচ্ছে তাই কর তোরা।
ফারহা একটু হেসে রুমে চলে গেল। পরে ফারদিন এসে চুপি চুপি জিজ্ঞেস করলে ফারহা বলে, একটু রাগ করেছে, তবে মনে হয় না অমত করবে। তুমি এতটা দুশ্চরিত্রা, তাকে জানলে কখনোই আইরিনের সাথে আমি এমনটা করতাম না। কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে মাহিন, আর পাশে চুপচাপ নিজের নিষ্পাপ বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে মাহি, আর অঝরে কাঁদছে। মাহিনের রাগের কারণটা হলো তার ছেলে। মাহি প্রেগনেন্ট শুনে তাকে বিয়ে করে আইরিনকে ডিভোর্স দিয়েছিল সে, তবুও যেন একটু সন্দেহ মিশেছিল, আর বাচ্চা হওয়ার পর সেটাই ঠিক হলো। বাচ্চার সাথে মাহিনের ডিএনএ টেস্ট করানো কোনোভাবেই ম্যাচ করছে না, যার অর্থ বাচ্চাটা মাহিনের না, অন্য কারোর, যা মাহিনের বাচ্চা বলে মাহিনকে বিয়ে করেছিল মাহি। মাহিনের বাবা মা তো সেদিনই তার থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, যেদিন মাহিকে বিয়ে করে এনে আইরিনকে বের করে দিয়েছিল মাহিন। মাহিনের ভাবতেই আজ সব কিছু ভেঙে চুড়ে ফেলতে ইচ্ছে করছে যে অন্য কারোর বাচ্চা সে এখন নিজের সন্তান পরিচয় দিয়ে বড় করতে হবে। আর খবরটা আইরিনের কানে আসার পর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। এতদিনে জ্বলতে থাকা আগুনটা যেন একটু একটু করে নিভতে শুরু করলো। আসলে যে যেমন তার জন্য মিলেও তেমন। আবরার কলেজে যাওয়ার জন্য বের হলে দেখে সামনে একটা নীল রঙের চকচকে বাইক রাখা। আবরার কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাসায় তো তেমন কাউকেই দেখলো না। পেছন থেকে ফারহা এসে একটা চাবি এগিয়ে দিয়ে বলে, অবাক হওয়ার কিছু নেই, এখন থেকে আর গাড়ির জন্য দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই, নিজের বাইকেই যাবেন। আবরার কিছুক্ষণ চেয়ে থাকলে ফারহা আবার বলে, মায়ের কাছে শুনেছিলাম গাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছেন, যখন হবে তখন গাড়ি কিনবেন। এখন থেকে কিন্তু বাইকে করে আমাকেও কলেজে নিয়ে যেতে হবে। আজ সারাদিন ক্লান্তিতে কেটেছে ফারহার। সন্ধ্যার পর আবরার আসার পর তার জন্য ঠান্ডা পানি আনতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় সে। আবরার দৌড়ে গিয়ে ফারহাকে কোলে তুলে খাটে শুয়ে দেয় আর মুখে পানি ছিটিয়ে নিল। আর 2 দিন পরই ফারদিন আর আইরিনের বিয়ে। এর মাঝে ফারহার আবার কি হয়ে গেল তা বুঝে উঠতে পারছে না সে। আবরার একটা গাড়ি কল দিয়ে হসপিটালে নিয়ে যায় ফারহাকে। ওই দিনটা খুব টেনশনে কেটেছে তার। হসপিটাল থেকে ফিরে আসার পর থেকেই আবরারকে খুব বিষণ্ণ দেখালো, কাউকে এই ব্যাপারে কিছু বলেনি। আজ শুক্রবার। ফারহা স্বাভাবিকভাবে আবরারের কাছে গিয়ে বলল, হসপিটালে যাওয়ার পর কি হয়েছে তা কিন্তু এখনো বলেননি। আবরার শান্তভাবে বলল, কিছু হয়নি, এমনি তোমার শরীর দুর্বল ছিল তাই এমনটা হয়েছে। ফারহা এবার সিরিয়াস লুক দিয়ে তার পাশে বসে বলল, দেখুন, আমি আপনাকে দেখেই বুঝতে পারছি কোনো কিছু লুকাচ্ছেন আমার কাছে। কি লুকাবো? বলুন না কি হয়েছে। আমার বড় কোনো অসুখ ধরা পড়েছে? আবরার মুহূর্তেই ফারহার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল তাকে, আর শান্তভাবে বলল, শুনবে কি হয়েছে? বলুন না, আমার খুব টেনশন লাগছে। বাড়িতে নতুন অতিথি আসছে। ফারহা না বুঝে বলল, কে আসবে? আবরার একটু হেসে বলে, হতে পারে কোনো রাজপুত্র, নয়তো রাজকন্যা। ফারহা এবার কিছুক্ষণ নিশ্চুপ থেকে পাশ থেকে একটা বালিশ দিয়ে আবরারকে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, এমন একটা খুশির বিষয়ে আপনি এমন গম্ভীর হয়েছিলেন, মন খারাপ করেছিলেন? আর জানেন আমি কতটা টেনশনে ছিলাম? কেন করেছেন এমন? বলুন বলুন। আবরার বালিশের বাড়ি খেতে খেতে বলে, তোমাকে রাগাতে ভালো লাগে তাই। আর সত্যি বাবা হওয়ার অনুভূতি আমাকে সব ভুলিয়ে দিয়েছিল। 2 বছর পর ছেলে হয়েছিল আবরারের। বসতে শিখেছে মাত্র। দাদির সাথে বসেছিল সে। আবরার আর ফারহা বের হবে ঈদের শপিং করতে। ঈদ ঘনিয়ে এসেছে। সন্ধ্যার পর বের হলো দুজনেই। শপিং মলে কান্না শব্দ কানে আসতেই লোকজন জড়ো হয়ে যায় সেখানে। ফারহা পাগলের মতো আবরারের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার বাবু কোথায়? আমার ফাহাদ মুহূর্তের মাঝে কোথায় চলে গেছে? কে নিয়ে গেছে তাকে? আমার বাবুকে এনে দিন। বলেই আবার কাঁদতে থাকে ফারহা। পুরো শপিং মলে হই হুল্লোড় লেগে গেল। পুরোটা খুঁজেও ছোট ফাহাদকে পাওয়া গেল না। সিসিটিভি ফুটেজ দেখলে দেখে একটা লোক কোলে করে নিজের বাচ্চার মতো নিয়ে বের হয়ে গেছে, কিন্তু মুখটা কোনোভাবেই দেখা গেল না। সারা শরীরে শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল।
সেই রাতের মাঝে যেন কোথায় হারিয়ে গেল তাদের ছোট্ট ফাহাদ। 20 বছর পর। তুমি আবার ভাইয়ের ছবি নিয়ে কাঁদছো মা? ফারিহা পেছন থেকে গিয়ে কথাটা বলতেই চোখের পানি মুছে নিল ফারহা। মেয়ের দিকে চেয়ে করুণ চোখে বলে ওঠে, আমার ফাহাদ কবে ফিরবে রে মা, নাকি কখনো ফিরবে না? ফারিহা মায়ের দিকে চেয়ে বলে, ভাইয়া ফিরে এলে তুমি তাকে চিনতে পারবে? ফারহা চোখে পানি মুছে বলল, আমার ছেলেকে চিনতে আমার একটুও ভুল হবে না। ওর শরীরের এমন একটা চিহ্ন আছে যেটা দেখে আমি আরো 20 বছর পর হলেও চিনতে পারবো। কি সেটা? ফারহা আবারও ছবির দিকে তাকিয়ে বলে, ওর পিঠের কোনাকুনি ভাবে বড় একটা কাটা দাগ আছে, যেই কাটার জন্য আমার ছোট্ট ফাহাদ 1 মাস হাসপাতালে ছিল। অনেক কষ্টে ফিরে পেয়েছিলাম, এরপর আবার হারিয়ে ফেললাম। ফারিহা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, দেখবে আমি একসময় ঠিকই ভাইয়াকে খুঁজে নিয়ে আসবো। তবুও যেন মনটা বুঝলো না ফারহার। রাতেও ছেলের ছবির দিকে চেয়ে কাঁদছিল, কারণ আজ তার ছেলের জন্মদিন। এর মাঝে আবরার এসে ফারহাকে কাঁদতে দেখে ফারহার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, আবারও সেই পুরনো স্মৃতি নিয়ে কান্না করছো? ফারহা আবরারের দিকে চেয়ে বলে, ছেলেটা তো আমারই, কেন ফিরে আসে না এখনো? আমাকে আল্লাহ সব কিছু দিয়েও কেন আমার ছেলেটার থেকে দূরে রাখলো? আবরার তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সৃষ্টিকর্তা যা করে প্রত্যেকটার পেছনেই উত্তম কোনো পরিকল্পনা থাকে। হয়তো আবার আমাদের বুকে আমাদের ছেলেকে ফিরিয়ে দিবে সে, আর না দিলেও এর পেছনে ভালো কিছুই থাকবে। বলেই ফারহাকে বুকের সাথে জড়িয়ে রাখলো সে। এই 23 বছরে যেন ভালোবাসা একটুও কমেনি। এইভাবেই বুকে জড়িয়ে কোনো এক জ্যোৎস্নার আলোয় চাঁদকে সাক্ষী রেখে চিৎকার করে বলতে চায় সে, তোমার জন্য আমি তোমার ছায়া হয়ে যাব, এইভাবেই পাশে রব বাকি জীবন। কারণ কঠিন পরিস্থিতিতেও কখনো ছাড়া মানুষকে ছেড়ে যায় না। আমি সেইভাবে তোমার ছায়া হয়েই তোমার পাশে থেকে যাওয়ার প্রতিজ্ঞা করলাম, এই রাতকে সাক্ষী রেখে। কখনো হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। কিন্তু আজও সে কথাটা বলা হলো না। আমি যে তোমার ছায়া হয়ে থাকতে চাই। আসসালামু আলাইকুম।